ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। গতদিনে আমি তোমাদের এই যে কবিতা ছিল আওয়ার ক্যাজুয়াল ইউনিটরি, এই কবিতা থেকে তোমাদের কিন্তু যাবতীয় যা কিছু দরকার সেগুলো সূচনাগুলো, ইন্ট্রোডাকশনগুলো সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলাম। এবং সঙ্গে এই যে কবিতাটা 55 লাইনের একটি কবিতা, যার 5টা স্ট্যান্ডায় 11টা করে লাইন আছে। আমি কিন্তু তোমাদের 22টা লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি তার পরের লাইনগুলো থেকে তোমাদের আলোচনা করব। যে লাইনটা শুরু হচ্ছে আমাদের, দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। এই যে গাছটার কথা তিনি ছেলেবেলাতে খেলে বেরিয়েছেন, তার ভাই বোনরা আবজু দত্ত, আরু দত্ত, এই 3 ভাই বোন যারা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তারপর এই গাছটার নিচে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই গাছটাকে অন্যান্য জিনিসের সঙ্গে তুলনা করতে তিনি যখন এখন দেশে নেই, নিজের জন্মভূমিতে নেই, তখন তিনি যখন বাইরে আছেন তার খেয়ালগুলো কিন্তু এই গাছকে নিয়ে চলছে। কি বলছে এই লাইনে? বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। যে গাছটাকে মনে রেখেছেন কবি শুধুমাত্র তার চমৎকারের জন্য নেই, তার চমৎকার সৌন্দর্যের জন্যই কিন্তু নয়। ম্যাগনিফিসেন্স মানে চমৎকার সৌন্দর্য। তিনি যে গাছটাকে মনে রেখেছেন শুধুমাত্র তার চমৎকার সৌন্দর্যের জন্যই নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিনা টু মাই সোল, অর্থাৎ আমার এই গাছটি, আমার এই ঝাউ গাছটি, ক্যাজুয়ালিনা গাছটি শুধু আমার মনের মধ্যে আছে শুধুমাত্র এই কারণে নেই যে গাছটা দেখতে সুন্দর বা চমৎকার একটি গাছ। কি বলছে? beneath it we have played, এর নিচে আমরা খেলেছি। ওই ঝাউ গাছটাকে ক্যাজুয়ালিনা গাছের নিচে আমরা খেলেছি। কি বলছেন এটা? কথাটি বলছেন আমাদের কবি তরুণ দত্ত বলছেন। though years may roll, যদিও অনেক বছর কেটে গিয়েছে, ও সুইট কম্পানিয়ন্স, ওহে মিষ্টি সঙ্গী সাথীরা আমার। এই সাথী বলতে কারা? ওই যে ভাই বোনদের সাথে তিনি খেলতেন তার সিবলিংদের সঙ্গে, সেগুলোকে তিনি মিষ্টি কম্পানিয়ন বলছেন, সুইট কম্পানিয়ন বলছেন। ও মিষ্টি সাথীরা, ও আমার প্রিয় সাথীরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, আমি তোমাদের ভালোবেসেছি গভীর ভালোবাসা দিয়ে। তাহলে ভালো, চিন্তা করো 3 ভাইয়ের মধ্যে মিল কতটুকু ছিল। তারা যে খেলেছে এই গাছের নিচে, তাদের মধ্যে যে একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে তিনি কিন্তু খেয়াল করছেন। বলছেন যে বছরের পর বছর তাদেরকে ভালোবেসেছেন গভীর ভালোবাসা দিয়ে। ফর ইউর সেক্স, তোমাদেরই জন্য, shall the tree be ever dear, এই গাছটি চিরদিন আমার মনের মধ্যে থাকবে বা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে, প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, তোমাদের স্মৃতি, তোমাদের ছবি মিশে গেছে। ব্লেন্ড মানে মিশে থাকা। আমরা বলি না ব্লেন্ডারে ব্লেন্ডিং করি, অনেক মশলা করি বা আর কিছু ব্লেন্ডিং করি, মিশ্রণে দিয়ে দিই, মেশিনে দিয়ে দিই, সেটাকে ব্লেন্ড করা বলে। এই ব্লেন্ড মানে মিশে যাওয়া। বলছে গাছের নিচে যে স্মৃতিগুলো তিনি খেয়াল করছেন, সেই স্মৃতিগুলো তার ভাই বোনদের সাথে মিশে গেছে। ইট শ্যাল অ্যারাইজ, এবং এটা উত্থিত করে, ইন মেমোরি, আমার স্মৃতির মধ্যে উদয় হয়। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গরম অশ্রু আমার চোখ বেয়ে নেমে আসে এবং চোখ দুটিকে ঝাপসা করে দেয়। তার মানে এই হট টিয়ার্স, গরম জল, যখন কেউ কান্না করে, আর্তনাদ করে, যখন ভেতর থেকে মন থেকে কোনো কিছু নিয়ে দুঃখ প্রকাশ করে, তখন যে চোখ থেকে জল অশ্রু বের হয়, সেটাতে কি হয়? ওই অশ্রুগুলোর জন্য আমাদের চোখটা বুজে আসে, দেখবা ঝাপসা হয়ে দৃষ্টিতে দেখা যায় না। সেজন্য বলছে ততক্ষণ পর্যন্ত আমার হৃদয় উত্থিত হতে থাকবে যতক্ষণ না গরম অশ্রু আমার চোখ দুটিকে ঝাপসা করে দেয়। হোয়াট ইজ দ্য জাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার, বলছে আমি শুনতে পাই সেই মর্মর ধ্বনি। এই মর্মর ধ্বনি কোনগুলো? শুকনো পাতা যখন গাছ থেকে পড়ে তখন একটা আওয়াজ হয়, এই আওয়াজকে বলে মারমার বা মর্মর ধ্বনি। কবি কি বলছেন? আমি মর্মর আওয়াজ শুনতে পাই, লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিট, সেই সামুদ্রিক বেলাভূমিতে যখন সমুদ্রের ঢেউগুলো যখন উপকূলে ধাক্কা মারে তখন যে আওয়াজটা হয়, সেই রকমই তার আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে সেই স্মৃতিগুলোকে কম্পেয়ার করছেন। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এই যে আওয়াজটা হচ্ছে সামুদ্রিক ঢেউ যখন উপকূলে আছাড় মারছে, তখন দুটো পাথরে টোকা লেগে যে আওয়াজটা হচ্ছে, সেই আওয়াজকে বলছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা গাছেরই দুঃখ, গাছেরই শোক। এন্ড এর স্পিচ, যেটা ভুতুরে প্রলাপের মতো শোনায়। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মেরিজ, এই হ্যাপলি কথা মানে কি? এই হ্যাপলি কথা মানে হচ্ছে পারহ্যাপস বা সম্ভবত, পসিবিলিটিজ, পসিবলি বলছে সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড মেরিজ, এবং কোন অজানা জায়গায়, অজানা কোন অপরিচিত দেশে আওয়াজটা, এই স্মৃতিটা পৌঁছে যায় কোন অজানা দেশে। চলে পরে পেজে 2 পেজ বলা হচ্ছে আননোন, অপরিচিত। যে আওয়াজটা যে ভুতুরে প্রলাপের কথা বলছে, যে গাছের দুঃখ প্রকাশ করার কথা বলছে, যে দুঃখগুলো
অন্য কোনো দেশে পৌঁছে যাচ্ছে স্রোত রূপে, ঢেউ রূপে, সেটা আননন, সেটা অপরিচিত। বাট কি বলছে, ইয়েট ওয়েল নন, কিন্তু সেটা সুপরিচিত টু দা আই অফ ফেথ, বিশ্বাসের চোখে। তার মানে তার কতটা বিশ্বাস যে এই জিনিসটা যেখানেই যাক, যে দেশেই চলে যাক, যত দূরেই যাক না কেন, তার স্মৃতিগুলো কিন্তু যে জায়গায় পৌঁছে যাবে কিনা সেগুলো তার কাছে পরিচিত। I have heard that whale far, far away. আমি শুনেছি, I have heard, আমি শুনেছি the whale সে আর্তনাদ, far, far away, away, অর্থাৎ দূর দূর থেকে, in distant land, এই দূরের কোন দেশ থেকে, by many a sheltered bay, সেই many a sheltered bay মানে হচ্ছে নিরাপদ উপসাগর, sheltered মানে নিরাপদ। তাহলে অনেক দূরে কোন নিরাপদ উপকূলের কাছে, কোন নিরাপদ উপসাগরের কাছে পৌঁছে যায়। When slumbered is kept the water wraith, এই water wraith মানে হচ্ছে জলের ভূত, জলের প্রেত, জলের আত্মা বা জলের দস্যু। তো এখানে কি হচ্ছে, স্লাম্বার ঘুমিয়ে থাকে, ইনস্কেপ তারই ঘুমাতে, the water wraith, তাহলে জলের ভূতগুলো নিরাপদে চুপচাপ তার গুহাতে নিস্তব্ধে ঘুমিয়ে থাকে। তার কারণ জলের ভূত বলতে কোনটাকে বোঝানো হলো, জলের যে ঢেউ, জলের যে একদম উচ্ছ্বাস, তীব্র সামুদ্রিক যে ঢেউ, সেই ঢেউটাকে জলের ভূত বলা হয়েছে। আর এখানে কি বলছে, when slumbered in escape the water wraith, জলের ভূত যখন শুয়ে থাকে, যখন আওয়াজ করে না, মানে বড় বড় ঢেউ তখন ওঠে না। and the waves gently kiss the classic shore, classic shore মানে ঐতিহ্যবাহী উপকূল। আর সেই সময় কি করে, তরঙ্গগুলো হালকা, যে রিপল গুলো, তরঙ্গগুলো হালকা করে উপকূলে কি করে, হালকা চুমু দিয়ে যায়, ছুঁয়ে যায়। or France of France and Italy, অর্থাৎ যে উপকূলের কথা বলা হচ্ছে সেই উপকূল হচ্ছে হয় ফ্রান্সের নয় ইতালি। এই উপকূলের কথা তিনি বলছেন, অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে তার নেটিভ ল্যান্ডে নেই, আর নেই বলে তিনি এসব খেয়ালগুলো, স্মৃতিগুলো কিন্তু দেখছেন। beneath the moon, চাঁদের আলোর নিচে, মানে জ্যোৎস্নার সময়, রাত্রিবেলা, when earth lay trance, যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, in a dreamless moon, এবং কোনো স্বপ্ন নেই, স্বপ্নহীন আবেশ, সেই স্বপ্নহীন আবেশের মাঝে পৃথিবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, পৃথিবীর লোকেরা কোনো আওয়াজ করে না, পৃথিবীর লোকেরা যখন শুয়ে রয়েছে, সেই সময়, সেই রাতের আলোতে, চাঁদের আলোতে, জ্যোৎস্নার সময়, and every time the music rose, এবং প্রত্যেকবারই একটা সঙ্গীত শোনা যায়, একটা সঙ্গীত ভেসে ওঠে, before my inner vision, যে সঙ্গীতটা আমার অন্তর্দৃষ্টিতে আমি শুনতে পাই। ইনার ভিশন মানে অন্তর্দৃষ্টি। আমাদের চোখ তো দুইটা, ডান চোখ বাম চোখ, সঙ্গে আরেকটা চোখ আছে, কি চোখ, জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষুতে তিনি সব ভিশন গুলোকে আরো রিকালেক্ট করছেন, স্মৃতি জড়িয়ে আছে সেই জিনিসগুলো, স্মৃতিগুলো দেখছেন। মাই ইনার ভিশন রোজ আপ ফ্রম সাবলাইম, যে স্মৃতিতে ভেসে উঠছে কি, গাছের সৌন্দর্য, গাছের রূপ, সাবলাইম সৌন্দর্য। দাই ফর্ম, সে তো তোমারই রূপ, গাছটাকে উল্লেখ করে কবি এখানে বলছেন, সে তো তোমারই রূপ। ও ট্রি, ও হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, অর্থাৎ আমার সুখের বাল্যকালে তোমাকেই সর্বোচ্চ হে, এই যে সৌন্দর্য, সুন্দর সুন্দর দৃশ্যগুলি, সে তো তোমারই রূপ। কেন বুঝতে পারছো, গাছ থেকে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিসের মধ্যে তুলনা করছেন। কারণ তিনি তার নেটিভ ল্যান্ডে নেই, কিন্তু নেটিভ ল্যান্ডে যখন ছিলেন তখন তিনি ভাই বোনদের সাথে খেলা করতেন, সে ক্যাজুয়ালিরা গাছের নিচে। এখন যখন, তাহলে এখান থেকে বোঝা যায় একটা কথা, তিনি এখন যেখানে আছেন সেটা কোনো এমন একটা জায়গা যেখান থেকে কোনো সাগরের কিনারা দেখতে পাওয়া যায়, সাগরের বীচ দেখতে পাওয়া যায়, কোনো সমুদ্র উপকূল দেখতে পাওয়া যায়, সেরকম একটা জায়গায় তিনি এখন আছেন। সেই জন্য সমুদ্রের যাবতীয় কিছু সৌন্দর্য গাছের সঙ্গে মিশিয়ে দিয়েছেন এবং গাছটাকে সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে কল্পনা করছেন। কি বলছে, এটা তো তোমারই রূপ, ওই গাছ, আমার বাল্যকালে, আমার সুখের বাল্যকালে আমি খেলা করতাম, আই স দি, আমি তোমাকেই দেখতে পাই, in my own love native clime, অর্থাৎ এখানে বলছে আমার ভালোবাসা সেই জন্মভূমিতে, আমার প্রিয় জন্মভূমিতে আমি তোমাকেই দেখতে পাই। therefore I fain with consecrate a lay, আর সেই জন্য আমি আনন্দে, ফেইন মানে লিখে রাখো আনন্দ, আনন্দে, আমি সেই জন্য একটি গান উৎসর্গ করিতে চাই। consecrate মানে উৎসর্গ করা, সেই জন্য তোমার উদ্দেশ্যে আমি একটা গান, একটা সঙ্গীত উৎসর্গ করতে চাই। আনটু তাই ওয়ানার, তোমার সম্মানের কারণেই, তোমার সম্মানেই আমি একটি গান তোমাকে উৎসর্গ করতে চাই। ট্রি, ওহে গাছ, বিলাভ অফ দোজ, তুমি তো তাদেরও প্রিয়, বিলাভ প্রিয়, তাদের প্রিয়, কাদের কথা বলছে, তার ভাই বোনদের কথা বলছে, তুমি তো তাদেরও প্রিয়। who now in bless
স্লিপ, যারা এখনো এই মুহূর্তে তারা স্বর্গীয় ঘুম ঘুমাচ্ছে, ফর আই রিপোজ, যে ঘুম তাদের চিরনিদ্রায় শুয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে তার ভাই এবং বোন যে আব্জু এবং আরু তারা কিন্তু আগেই যক্ষা রোগে মারা গেছে। এই জন্য বলছে ব্লেস স্লিপ, তারা স্বর্গীয় ঘুম ঘুমাচ্ছে। ওকে, তাদের ভাই বোনদের কথা খেয়াল করছেন যাদের সঙ্গে তিনি খেলতেন। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার জীবনের থেকেও তোমরা তো প্রিয় ছিলে। অ্যালাস হাইওয়ে ডে, তারাও তো ছিল আমার ভাই বোনেরা প্রিয় আমার জীবনের চাইতে। মাইস্ট ডিউ বি নাম্বার when my days are done, এবং আমার জীবন যখন শেষ হয়ে যাবে, আমার মৃত্যু যখন কাছে আসবে, আমি আর বেঁচে থাকবো না, তখনও তোমাকে স্মরণ করা হবে উইথ ডেথলেস ট্রিজ, সে বাকি যেগুলো অমর গাছ আছে সে অমর গাছগুলোর সাথে, যে গাছের কোনদিন মরণ হয় না, যে গাছগুলো আজীবন স্মৃতিতে ভেসে বেড়ায় এক যুগ থেকে অন্য যুগে। লাইক দোজ ইন বড়ডেল, সেই সমস্ত গাছের মতো যেগুলো বড়ডেলে গচ্ছিত। বড়ডেল মানে কি? এটা ইংল্যান্ডের একটা দ্বীপ রাষ্ট্র, যেটা কাম্বারল্যান্ড নাম শুনেছো। ইংল্যান্ডের কাম্বারল্যান্ড বলে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপে যে গাছগুলো হয় সেই গাছগুলোর কথা এখানে বলা হচ্ছে বড়ডেল। সেই যে গাছগুলো অমরত্ব সৃষ্টি করেছে, যে গাছগুলো যুগের পর যুগ মানুষ মনে রেখেছে, সেই অমর গাছগুলোর মধ্যে আমার একটি ক্যাজুয়াল গাছও কিন্তু তোমাদের দলেই থাকবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, তার সুন্দর বিশাল ডালপালার নিচে লিঙ্গার পেল বিবর্ণ হয়ে পড়ে থাকবে। যে গাছের নিচে যখন আমরা থাকতাম তখন থাকতো না কি? ফিয়ার, ভয়, ট্রেবলিং হোপ, কম্পিত আশা, এন্ড ডেথ এবং মৃত্যু, এর স্কেলেটন এবং কঙ্কাল। বলছে যে গাছটা আমার রয়েছে না ক্যাজুয়াল গাছ, এই অমর গাছ, সেই অমর গাছের নিচে কার বিবর্ণ হয়ে থাকবে? ভয় থাকবে, কম্পিত আশা থাকবে, মৃত্যু থাকবে, কঙ্কাল থাকবে। তার মানে কি? এগুলো কিন্তু কোনো কিছুই কবিকে ভয় সৃষ্টি করতে পারবে না। and time the shadow, এবং সেই সময়ের মতো সে ছায়া, সময়ের ছায়া, সেটাও কিন্তু সে বিশাল ডালপালার নিচে পতিত থাকবে। and though with the verse, যদিও আমার কবিতা খুব দুর্বল। তিনি গাছটিকে অমরত্ব দেওয়ার জন্যই, অনেক কবি কি করেন? কোন কিছু জিনিসকে অমরত্ব, আসলে তো মরণ তো প্রত্যেকের যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, তার মানে মরণ তো সবারই হবে। বাট অমর কোনটা করেছে? যখন কোন একটা জিনিসকে তার ব্যবহারে, তার চরিত্রে, তার গুণের জন্য মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ মনে রেখেছে, সেগুলোই তো অমরত্ব লাভ করতে পারে। সেক্ষেত্রে গাছটি, আমি মারা যাব, কবি মারা যাবেন, তারপরে বেঁচে থাকবে কিসের মাধ্যমে? আমার কবিতার মাধ্যমে। আমি যদি আজ কবিতা লিখে যাই, তাহলে আমার কবিতা অন্য কেউ তো পড়বেই। শেষে বলছে যদিও আমি মারা যাই, যদিও আমার কবিতা খুবই দুর্বল, তারপরেও তোমাকে স্মরণ করা হবে সেই ডালপালার নিচে, যারা ভয় পাবে না, যেখানে ভয় থাকবে না, যেখানে কম্পিত আশাটা থাকবে না, যেখানে মৃত্যু থাকবে না, যেখানে মানুষের কঙ্কাল থাকবে না, সেই রকম গাছের কথা, যে গাছ তিনি বলেছেন ক্যাজুয়ালিটির কথা বলেছেন, সেরকম গাছের মতো। and time the shadow that would thy beauty fain of fain rehearse, এবং তোমার যে সৌন্দর্য আরো প্রকাশ পাবে সুন্দরের সঙ্গে, আনন্দের সঙ্গে। may love defend thee, এবং ভালোবাসা তোমাকে রক্ষা করবে from oblivion's curse, সেই অভিশাপ থেকে। কিসের অভিশাপ? oblivions মানে হচ্ছে ভুলে যাওয়া, বিস্মৃতি ঘটা। তার মানে তোমাকে এই যে ভালোবাসা, এই যে আমার ভালোবাসা, আমাদের ভাইদের ভালোবাসা, যারা এই গাছটিকে ভালোবেসেছে তাদের ভালোবাসা, এই ভালোবাসার জন্য এই গাছটি বেঁচে থাকবে যুগ যুগ ধরে। মে লাভ ডিফেন্ড, তোমাকে এই ভালোবাসা তোমাকে রক্ষা করবে কি থেকে? বিস্মৃতির অভিশাপ থেকে, যাতে এই গাছটিকে, এই তুমি গাছটিকে, গাছটিকে ভুলে না যায়। আমাদের যে প্রিয় গাছ, যে গাছের নিচে আমরা খেলা করেছি, সেই গাছ যেন লোকে ভুলে না যায়, তাই এই গাছকে মনে রাখবে কিসের মাধ্যমে? আমার এই লিখনি, কবিতার মাধ্যমে। যে কবিতা আমার দুর্বল ঠিকই, কিন্তু কবিতা যখন কেউ পড়বে এই গাছটির কথাই মনে করবে। সেই জন্য বলেছেন কবি, তোমাকে ভালোবাসা তোমাকে রক্ষা করবে বিস্মৃতির অভিশাপ থেকে, যাতে কেউ তোমাকে ভুলে না যায়, যুগ যুগ ধরে মনে রাখে। তো এই যে গাছের কথা তিনি বললেন, ক্যাজুয়াল গাছের কথা, এই গাছের নিচে তিনি অনেক খেলা করেছেন। সে যে জীবন যে কাটিয়ে এসছেন, তার জন্মভূমিতে সে জন্ম কথাগুলো বলেছেন, যেহেতু তিনি এখন আর থাকছেন না। তারপরে হয়তো কবি আর বেশি দিন বাঁচেন, ওদেরকে বলেছিলাম যারা জন্ম হচ্ছিল 1850 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল কত? 1876 অথবা 77, 21 বছর তিনি বেঁচে ছিলেন। এবং কবিতা, যে কবিতা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল, কোন কাব্যগ্রন্থে তোমাদের বলেছিলাম বলতো কি? অ্যানসাইন্ট ব্যালাডস এন্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যে কাব্যগ্রন্থের মরণোত্তর পরে প্রকাশিত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। যাই হোক,
কবি এখানে গাছটির কথা, গাছটির সৌন্দর্য প্রকাশের জন্যই এই কবিতাটি তিনি লিখেছেন। আওয়ার ক্যাজুয়ালিটি, এখানে গাছের আসলে নামকরণের টাইটেলের সার্থকতা তোমাদের বোঝানো আজকে এই দুটো পার্টের মাধ্যমে তোমাদের কবিতাটি কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করতে সঙ্গে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, করে দিও। আমাদের সঙ্গে থেকো। এরপরে ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ।